বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এই কথা ২৮ নভেম্বর জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং অবস্থা আমরা যখন কথা বলছি ২৯ নভেম্বর বিকেলে, তখনও একই রকম আছে। তার চিকিৎসার জন্য উন্নত কী ব্যবস্থা নেওয়া যায় সেই পরিকল্পনাগুলো চলছে। কিন্তু ২৯ নভেম্বর সকালে বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, কিন্তু সেই স্ট্যাটাসে এমন কয়েকটি লাইন লিখেছেন জানিয়ে নানান রকম আলোচনাও হচ্ছে। সেই বিষয়ে একটু নিউজ অ্যান্ড নয়েজে আলাপ করব। নিউজ অ্যান্ড নয়েজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ, এবং আমার সাথে আছে আমার সহকর্মী মাহাদি। মাদি, প্রথমে একটু তারেক রহমানের স্ট্যাটাসটা বলি, মানে যে স্ট্যাটাসটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তিনি তো প্রথমে বলেছেন যে তার রোগ মুক্তির জন্য সারা দেশের মানুষ যে দোয়া করছে সেজন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজ থেকে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষ প্যারাগ্রাফে এসে তার যে 4টি প্যারাগ্রাফের স্ট্যাটাস, তিনি লিখছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তার এই স্ট্যাটাসটা দেওয়ার পর থেকেই এক ধরনের আলোচনা শুরু হয়েছে যে তারেক রহমান আসলে কী বোঝাতে চাইলেন যে তিনি এই রকম একটি সংকটময় অবস্থায়ও দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না। এই ক্ষেত্রে তার মায়ের এই অসুস্থতার পরও তাকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাখতে হচ্ছে। নানান মানুষ, নানানজন নানা দিক থেকে নানাভাবে বিশ্লেষণ করছে। আমাদের হাতে বেশ কিছু ফেসবুক স্ট্যাটাস আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে নানান বিশ্লেষণ করেছেন। আপনি যদি একটু শুরু থেকে আমরা পড়ি কারা কি বললেন। যে নেত্র নিউজের এডিটর, যিনি সাংবাদিক তাসনিম খলিল, যিনি জুলাই অভ্যুত্থানের সময় খুব সক্রিয় ছিল, তিনিও লিখেছেন একটি লাইন। তিনি লিখেছেন যে জাতীয় রাষ্ট্রের প্রতি দায়িত্ব পরিবারের দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না। মানে তিনি মোটামুটি স্পষ্টতই তার যে ভাবনা সেটি একদম স্পষ্ট করে বলেছেন যে তার উচিত হবেই না। আরিফ জেপসিকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওটাও যদি আমি যুক্ত করতে চাই, উনি বলেছেন খালেদা জিয়ার মৃত্যুসজ্জায় তার একমাত্র সন্তান তারেক রহমান দেশে আসছেন না, কারণ তার নাকি নিরাপত্তা নেই। আজকে যদি ফ্যাসিস্ট সরকার থাকতো তাহলে আমরা ধরেই নিতাম যে এই করুণ মুহূর্তে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেই সরকারের গোষ্ঠী উদ্ধার করতাম আমরা। সৌভাগ্যের বিষয় হচ্ছে এখন দেশে ঐক্যমত্য সরকার, এই সরকারের আইজিপি বিএনপির, সচিবগুলোও বিএনপির, অ্যাটর্নি জেনারেল তো বিএনপির ক্যান্ডিডেটই, নির্বাচন কমিশনার বিএনপির, তবুও তারেক রহমান দেশে আসার সাহস পাচ্ছেন না। দেশের রাজনীতি কী পরিমাণ ক্রিটিক্যাল অবস্থায় আছেন চিন্তা করেন। উনি আরিফ জেপতিক লিখেছেন এই কথা। মানে আরও বেশ কিছু স্ট্যাটাস আছে আমাদের কাছে, সেগুলো পড়বো। কিন্তু আরিফ জেপতিকের স্ট্যাটাসের যে লাস্ট লাইন, মানে অন্যান্য স্ট্যাটাসগুলো যেগুলো আমরা দেখলাম, পড়লাম, মানে এই যে বর্তমান রাজনৈতিক অবস্থাটাকে মানে যে ক্রিটিক্যালি দেখছে সবাই, তার এক ধরনের বহিঃপ্রকাশ কিন্তু আছে। ধরেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, তিনি লিখছেন যে ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। বেগম জিয়া গুরুতর অসুস্থ, এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তার সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই। জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালই স্বাভাবিকভাবে নেয়নি। বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, ডাক্তার জোবায়দা রহমান এবং জাইমা রহমান কী করছেন তা নিয়ে দেশবাসীর মুখে খই ফুটেছে। তিনি আরও লিখছেন যে উল্লেখিত অবস্থায় বিএনপির পদলোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া-দরুদ পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে, তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কীভাবে সামলাবেন। মানে এক ধরনের, মানে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই বিশ্লেষণগুলোতে কি হাল রাজনীতির একটা চেহারা ফুটে উঠছে? একদম একদম আপনি যেটা বলে দেখেন, গত 2 দিনে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হচ্ছে দুইটা প্যাটার্ন লক্ষ্য করছি। হ্যাঁ, কারণ প্রথম দিন কিন্তু সবাই, মানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করছিল এবং এটা নিয়ে কিন্তু ফেসবুক সয়লাভ হয়ে গিয়েছিল। ঠিক আজকে যখন তারেক রহমান মানে 29 নভেম্বর আমরা কথা বলছি, 29 নভেম্বর স্ট্যাটাস দিয়েছেন, তারপর দেখেন আবার ফেসবুকের প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে গেছে। সবার আলোচনা কেন্দ্র কিন্তু এখন অস্ত্রতা ছাপিয়ে তারেক রহমানের সিদ্ধান্ত কী হতে যাচ্ছে, কী করতে যাচ্ছেন সেটা নিয়ে চলে যাচ্ছে। এবং আমরা যেমন কয়েকজন স্ট্যাটাস পেলাম, তরুণ রাজনীতিতে একজন আছেন ইমরান কাজল, উনি বলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিতর্ক সৃষ্টি করা এখন রাজনৈতিক অপরিপক্কতা ছাড়া কিছু নয়। উনি বলছেন বিষয়টি জটিল, এতে আন্তর্জাতিক আইন, ব্রিটিশ বিদেশি বসবাস ও চলমান ডকুমেন্টেশন প্রসেস যুক্ত। তাই বর্তমান সময়টিকে রাজনৈতিক উত্তেজনার ইন্ধন হিসেবে ব্যবহার করা অনুচিত এবং নিতান্তই দায়িত্বজ্ঞানহীন। আমরাও কিন্তু এটাই দেখছি যে এটা কিন্তু খুবই পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে তার স্ট্যাটাসটা।
হ্যাঁ, উনি তার সাথে এটিও যুক্ত করছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র জীবিত সন্তান হিসেবে নিজের অসুস্থ মায়ের কাছ থেকে দূরে থাকা কোনো স্বাভাবিক সিদ্ধান্ত নয়। এমন বাস্তবতা রাষ্ট্র এবং আইনদয়ের জটিলতায় নিহিত। যুক্তরাজ্যের আইনি কাঠামো এবং চলমান বিবিধ প্রক্রিয়া তার প্রত্যাবর্তনকে সরল করেনি, বরং এটি বহুদিনের জানা বাস্তব। মানে এখানে তারেক রহমান যে দীর্ঘদিন লন্ডনে আছেন, যুক্তরাজ্যে আছেন এবং ফিরে আসার জন্য যে প্রক্রিয়া দরকার সেটিরও এক ধরনের ভাবনা তিনি বলছেন। আরেকটি স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন কিনা, একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রিজওয়ান রিজু, হ্যাঁ, তিনি কি লিখেছিলেন, মানে তার স্ট্যাটাস আমি দেখলাম অনেকেই শেয়ার করছে এবং তার স্ট্যাটাসে তিনি বলছেন যে অনিরাপদ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা উচিত হবে না। তারেক রহমান আপনার মা, এই দেশের কোটি মানুষের মা, আপনার মাকে রেখে রাখার দায়িত্ব আমাদের। আপনি দেশকে নিরাপদে রাখতে যত সময় দেশে আসুন। আপনার নিরাপত্তা বর্তমানে দেশের নিরাপত্তায় পরিণত হয়েছে। আপনি অনিরাপত্তায় পড়লে দেশের সংখ্যালঘু কোটি মানুষ অনিরাপত্তায় পড়বে। আপনি অনিরাপত্তায় পড়লে দেশের 95% বাংলাদেশপন্থী মানুষ অনিরাপত্তায় পড়বে। আগে দেশকে বাঁচান। মানে এইটার সাথে আপনি যদি যে একদম শুরুতে যে তাসনিম খলিল তিনি যে বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরা উচিত হবে না, জাতীয় রাষ্ট্রের প্রতি দায়িত্ব থেকেও বড়, সেই স্ট্যাটাসের সাথে এক ধরনের মিল আছে যে আগে দেশকে বাঁচান, এই আর্চটা তার কথায় আছে এবং এই স্ট্যাটাস কি বেশ ভাইরাল হয়েছিল। সালাউদ্দিন আহমেদ, যিনি পলিটিক্যাল অবজারভার, তিনিও একই ধরনের একটি কথা বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরাটা কখনোই তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আমি নিজে টকশোতে বলেছি অনেকদিন আগে, ওনার মাকে ওনার চেয়ে বেশি কেই বা ভালোবাসে। ওনার মানসিক অবস্থা এখন কেমন, কারো কোনো আইডিয়া আছে? তিনি একটি প্রশ্ন তুলেছেন। তবে উনি একই সাথে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিয়ে বলছেন যে আমি আমার পরিবার জানি কীরকম সিচুয়েশন পার করেছি। ফেসবুক সয়লাভ, তারেক রহমান কেন ফিরছেন না, মানে তারেক রহমান ফেরা না ফেরা নিয়েও যে এক ধরনের আলোচনা, তিনি খানিকটা সেটাকেই সমালোচনা করছেন। অর্থনীতিবিদ জিয়া হাসান, মানে যিনি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়, তিনিও একটা বড় স্ট্যাটাস দিয়েছেন। তার মূল ভাবনাটা একটু বলবেন স্ট্যাটাসে? উনি যেটা বলছেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুসজ্জায় থাকা সত্ত্বেও তারেক রহমানের না ফেরা ব্যাপক রাজনৈতিক মূল্য দিতে হবে। উনি আসলে এটা বোঝানোর চেষ্টা করেছেন তারেক রহমানের সিদ্ধান্তটা বিএনপির ভবিষ্যতের উপরে কী মানে ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং উনি যেটা বলেছেন, উনার সিকিউরিটি রিস্ক আছে বা উনার একক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নাই, এসব ভোগযুগে যুক্তি দিয়ে বিএনপির পার সমর্থকদের বোঝানো যাবে, কিন্তু কুলাউড়া রংমাছা ইউনিয়নের চায়ের দোকানদার সগির উদ্দিনকে বোঝানো যাবে না। মানে উনি হয়তো একটা র্যান্ডম ক্যারেক্টারকে পোর্ট্রে করার চেষ্টা করেছেন এখানে। মানে উনি বোঝানোর চেষ্টা করেছেন তার যে সিদ্ধান্তটা সেটা সবার জন্য একরকম ইম্প্যাক্ট নাও ফেলতে পারে। এবং অনেকে ধরে নেবেন তারেক রহমান ফিট টু গভর্ন না এবং আগামী নির্বাচনে বিএনপিকে তার মূল্য দিতে হবে। এটা কিন্তু খুবই সিরিয়াস অ্যাজাম্পশন উনি করেছেন। আর মানে তিনি তো এটাও বলছেন যে বিএনপি প্যাট্রন ক্লায়েন্ট ভিত্তিক রাজনৈতিক দল। আগামী নির্বাচনের নমিনেশনে বোঝা যায় বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষ এই প্যাট্রন ক্লায়েন্ট সিস্টেমের চলমানতা চায়। উনি একদম শেষ দিকে লিখেছেন যে তারেক রহমান বিএনপির চিফ প্যাট্রন। তিনি যদি খালেদা জিয়ার মৃত্যুসজ্জা থেকেও না ফেরেন, তাহলে প্রশ্ন আসবে তিনি আদৌ নির্বাচনের আগে আসবেন কিনা এবং আলটিমেটলি এই সিস্টেমকে লিড করতে সক্ষম কিনা। এই আস্থা দিতে যদি ব্যর্থ হন, বিএনপির নিজের রাজনীতিই থাকে না। মানে উনি কিন্তু একদমই তারেক রহমান যাতে ফিরে আসুক সেরকম একটি আর্জি দিয়েছেন। এবং মোস্তফা কামাল পলাশ, তিনি সাধারণত আবহাওয়া নিয়ে রেগুলার আপডেট দেন এবং তার স্ট্যাটাসের মাধ্যমে আমরা আবহাওয়ার, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এমনকি সেগুলো নিয়ে নানান কিছু জানতে পারি। কিন্তু তিনি লিখেছেন যে তারেক রহমানের একটা স্ট্যাটাস তিনি উদ্ধৃত করেছেন, স্ট্যাটাসের একটা অংশ, এবং তিনি বলছেন যে ভাই ও বোনেরা, এবারে আপনারা কান্না থামান, নইলে দেশে গ্লিসারিনের সংকট পড়ে যাবে, আর আপনাদের চোখের পানির কারণে দেশে শীতকালীন বন্যা শুরু হয়ে যেতে পারে। আবহাওয়া বার্তা দিয়েছেন। হ্যাঁ, তিনি কার্যত ওই তারেক রহমানের স্ট্যাটাসটাকে ঘিরে একটু স্যাটারিস্টিকভাবে লিখেছেন। এই যখন সামগ্রিক বাস্তবতা, তারেক রহমান ফিরে আসবেন কি আসবেন না, কিংবা আসলে কবে আসবেন, কত দেরি হবে, এটি যেমন বিএনপি থেকেও কখনো সুস্পষ্টভাবে বলা হয়নি, তারেক রহমানও কখনো বলেননি। কিন্তু তার আজকের যে স্ট্যাটাস, অনেকেই এটি বিটুইন দ্য লাইন পড়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে তিনি হয়তো নানান কারণেই নানান বিষয়ে মাথায় নিয়েই সিদ্ধান্ত নেবেন তার কখন ফিরে আসতে হবে। খালেদা জিয়ার অবস্থা নিশ্চয়ই আমরা আরও জানতে পারবো, আমরা চেষ্টা করব। তাকে এমনও সম্ভাবনা গেছে, আমরা যখন 29 নভেম্বর বিকেলে কথা বলছি 4:30টায়, তখনও পর্যন্ত শুনছিলাম যে তার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা চেষ্টা হচ্ছে, কিন্তু তার শারীরিক ফিটনেসটা যদি আসে তাহলেই এটি সম্ভব হবে। এই নিয়ে আমার মনে হয় আগামী 2-3 দিন আরও আলোচনা চলবে। আমরা নিশ্চয়ই মাহাদি এই বিষয়ে আরও আলোচনা করার সুযোগ পাবো। আমরা আজকে এখানেই শেষ করি নিউজ অন নয়েজ। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় তারেক রহমানকে এরকম একটা স্ট্যাটাস দিতে হয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আগামী সময়গুলোতে? আপনাদের মন্তব্যগুলো জানা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।